গতকাল পয়লা বৈশাখে হয়ে গেল শিল্প সুষমা আর্ট গ্যালারির উদ্বোধন। মধ্যমগ্রামের বুকে এমন একটি শিল্পচর্চা কেন্দ্রের উদ্বোধন দিয়ে নতুন বছর শুরু করতে পেরে উপস্থিত সকলেই আপ্লুত এবং গর্বিত। এখানে ছবির এক্সিবিশন সমেত একটি উপস্থাপনা মঞ্চ এবং প্রিন্টিং ক্রয় করারও সুযোগ রয়েছে। অনুষ্ঠানে ফিতে কাটলেন এই গ্যালারির কর্ণাধ্যর শ্রী অমিত পালের মা শ্রীমতী সুষমা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুদিন চট্টোপাধ্যায় মহাশয়, প্রখ্যাত নাট্যকর্মী শ্রী প্রবীর গুহ মহাশয় থেকে শুরু করে চিত্রশিল্পী শ্রী জহর দাশগুপ্ত, ভাস্কর শ্রী দেবব্রত দে, আলোক চিত্রশিল্পী শ্রী সিদ্ধার্থ পাল সমেত সঙ্গীত শিল্পী বৈশালী জোয়ারদার এবং অতি জনপ্রিয় চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক দেবালয় ভট্টাচার্য। বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য দর্শক শ্রোতাদের বিশেষভাবে সমৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গে কতগুলো আছে এবং এরকম ছোট একটা থিয়েটার, সারা ইউরোপে তো ছোট ছোট থিয়েটারই তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে বাঁচিয়ে রেখেছে। আমাদের নেই যে আমি 50টা বা 100টা লোককে নিয়ে একটা ছোট ছবি করে দেখাবো বিভিন্ন জায়গায়। তো আজকে অমিতের এই উদ্যোগটা একটা একক উদ্যোগ হলেও আমি চাইবো এটা ছড়িয়ে পড়ুক এবং অনেক অনেক এরকম প্রচেষ্টা হোক এবং ব্যক্তিগত প্রচেষ্টা হোক, যার মধ্যে চোখে জল থাকবে, মায়ের নাম থাকবে, অনুভূতি থাকবে, কর্পোরেট থাকবে না। অনেক ধন্যবাদ। পয়লা বৈশাখ অন্যভাবে কাটানো হয়, তো এই পয়লা বৈশাখটা নতুন কি কি ভাবনা আছে? দারুণ দারুণ। আমার তো পয়লা বৈশাখটা আজকে তো অনবদ্য কাটলো, বাড়িতেও অনবদ্য কাটলো। আমাদের বাড়িতে রান্নার ভদ্রমহিলা নেই, ফলে সবাই আনা হলো কি শুটকি উটকি সব আনাটা সব শুদ্ধ করে খুব মজা করে বাড়িতে খেলাম। সকল মাছ মাংস নয়, কিচ্ছু নয়, সাদামাটা খাবার। এখানেও সেটা অসাধারণ প্রোগ্রাম। দারুণ দারুণ কাটলো দিনটা আমার। আমি শুনেছি এখানে আপনারা আগেও পারফর্ম করেছেন একবার করেছি। তো এখানে লাইট সাউন্ড ব্যবস্থা আপনার কেমন লেগেছে? মানে আমি যেভাবে থিয়েটার করি, যে ধরনের থিয়েটার করি, তাতে এই লাইট আমার জন্য এনাফ। আমার এর বেশি লাইট লাগে না। এর এত মানে এখানে একটাই খুব ভালো যেটা পাওয়া যায়, একটা কমন কোয়াইট স্পেস পাওয়া যায়, চারদিক ঢাকা আর এয়ার কন্ডিশন, ফলে একটু শান্তভাবে বসে কাজ করতে পারা যায়। তো নতুন প্রজন্মের জন্য এই স্টেজ বা এই আর্ট গ্যালারি কতটা মানে বাচ্চাদের বা নতুন যারা প্রজন্ম তাদের জন্য আগ্রহী বলে মনে হচ্ছে? ইট ডিপেন্ডস কারা কীভাবে এটাকে ব্যবহার করবে। কেউ হয়তো একটা নাটক কোনো রকম এইখানে করে দেবো, প্রসেনিয়াম মঞ্চের মতো করে তারা করতে পারে। তারা এখন প্রচুর হচ্ছে এই ধরনের নাটক, তারা সব জায়গায় যে করছেন বা নিজেদের স্পেসেও করছেন, তারা এখানে এসেও করতে পারেন, তারা করবেন হয়তো। এছাড়া সেমিনার হতে পারে নানান ধরনের। আমার যেটা খুব মনে হচ্ছিল, দুটো কাজ খুব ইম্পর্টেন্ট হতে পারে, যেটা রেগুলার সেমিনার করা, ভালো ভালো আলোচকদের নিয়ে এসে আমরা একটু শুনি কে কীভাবে কথা বলছেন, কাজ করছেন, এটা একটা। আর একটু ছবি দেখা, আমরা যে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি যেগুলো হচ্ছে বিভিন্ন মানুষজনের উপরে বা বিভিন্ন ঘটনার উপরে, যেগুলো হলে হয় না কখনো, আমরা দেখতে পাই না, সেই ছবিগুলো আমরা যদি দেখতে পাই এখানে, তার যেটা রেগুলার থাকে, আমার তার একটা টিকিট থাকবে, এই পয়সাটা দিয়ে তুমি এই ছবিটা তুমি দেখতে পাবে। মানে এখানে রেগুলার স্পেস যদি হয় যে আমি আসলে একটা কিছু দেখে যাব, শুনে যাব, তাহলে খুব ভালো হয়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এই বছরের পয়লা বৈশাখ আলাদা। আমি বলেছি এমন দুঃসময়ের পয়লা বৈশাখ অনেক দিন আগে আসেনি। এটা একটা দুঃসময়ের পয়লা বৈশাখ। এইরকম পয়লা বৈশাখ রবীন্দ্রনাথ দেখেই তো লিখেছিলেন, নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে। আজকে ঠিক সেই অবস্থা। নববর্ষ আজ দুর্যোগের ঘন অন্ধকারে এসেছে। অবিশ্বাস করছে মানুষ মানুষকে, জাতিগত বিদ্বেষ, ধর্মগত বিদ্বেষ, নানা সংকীর্ণতা, অসুয়া, চৌর্যবৃত্তি, চাকরি চুরি, নানা দিক থেকে একটা মনে হচ্ছে যেন আমরা বধির হয়ে গেছি। এইরকম কঠিন কষ্টকর নববর্ষ অনেক দিন আসেনি আমাদের জীবনে। কিন্তু তার মধ্যেও আজকে আমি এই বিকেলের এই অনুষ্ঠানটা এসে একটু মনের দিক থেকে আরাম পেলাম যে এত কষ্টের মধ্যেও উজ্জ্বল সূর্যালোকের জন্য কিছু লোক চেষ্টা করছেন। তাদের মধ্যে আমি সেই স্পর্ধার কথাটাই বলেছি, যে ঘন অন্ধকারের বুকের মধ্যে দাঁড়িয়ে যে সূর্যকে স্পর্শ করার, সূর্যের আলোকে ছোঁয়ার স্পর্ধা দেখায়, চেষ্টা করে, সেই স্পর্ধাকে প্রণতি জানাতে হয়। সেই প্রণতি জানিয়েছি আজকে, সেইটা আমার ভালো লাগছে।
যেটা নতুন এই দিক থেকে। আমাদের যখনই কোনো পারফর্ম করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, কলকাতার শহরে বা শহরের দিকে যেতে হয়, মফস্বলের দিকে এরকম কোনো জায়গা আমরা পাই না। এরকম একটা জায়গা পেয়ে কি মনে হচ্ছে যে মধ্যমগ্রামবাসী বা আশেপাশে যারা আছে তাদের জন্য কতটা উপকৃত হতে পারে? উপকৃত তো হবেই নি, তারা তো উপকৃত হবেন, এরকম স্বাভাবিক কথা। যদি এটাকে ব্যবহার করতে পারেন তাহলে উপকৃত হবেন। আমাদের একটা প্রবণতা আছে ছুটে যাওয়া কলকাতার দিকে, এটা তো আজ নয়, সেই 19 শতকের নবজাগরণের সময় থেকে শুরু হয়েছে, যেন কলকাতাই সব, কলকাতাই বাংলা, কলকাতাই বাঙালি। তা তো নয়। বাঙালি বাস করে বাংলার প্রত্যন্ত গ্রামে গঞ্জে, নগরে, শহরে, বন্দরে ছড়িয়ে আছে। বাংলার আকাশটা অনেক বড়, পরিব্যাপ্ত। সুতরাং কলকাতা থেকে তাকে ছড়িয়ে দিতে গেলে এরকম গ্রাম বাংলায় বা শহর মফস্বল বাংলায় এই জাতীয় কেন্দ্র গড়ে তোলার প্রাসঙ্গিকতা আছেই। তো এরকম একটা আর্ট গ্যালারি যে ভাবনাটা, সেই ভাবনাটা আপনার কোথা থেকে শুরু? ভাবনাটা শুরু বলতে ছোটবেলা থেকে ছবি আঁকতাম, কিন্তু ছবি প্রদর্শনী করবার জায়গা ছিল না। সেই প্রদর্শনী করতে গেলে সেই একাডেমিতে যেতে হতো। তো সেই কারণের জন্য ভেবেছিলাম যে ছবি যদি কারোর দেখাতে হয় কী করে দেখাবে। যে নাটক করে সে মঞ্চে নাটক করতে পারে, যে গান করে সে মঞ্চে গাইতে পারে, যে কবিতা লেখে সে একটা বই বার করতে পারবে, কিন্তু ছবি এঁকে তাকে তার বাড়ি বাড়ি গিয়ে নিয়ে দেখাতে পারবে না। তো এক্সিবিশন হল একটা খুব প্রয়োজন, এটা আমি ছোটবেলা থেকেই মানে একটা চাহিদা ছিল আমার। তো সেই জায়গা থেকেই আপনি ছবি আঁকতেন? ছবি আঁকতাম, শিল্পী নই, কারণ শিল্পী হয়ে ওঠা হয়নি। কারণ কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করেছি। কমার্শিয়াল আর্ট যারা করে তাদেরকে আর শিল্পী বলা হয় না, সে যারা ফাইন আর্ট করে তাদের শিল্পী বলা হয়। কারণ আমরা লোকের চাহিদা অনুযায়ী মানে শিল্প তৈরি করি, মানে ডিজাইন করি আর কি। তো যারা লোকের চাহিদা অনুযায়ী কাজ করে না, নিজের চাহিদাতে কাজ করে, লোকের কাছে সেটা পছন্দ হলে সেটা কেনে, কিন্তু আমরা লোকের চাহিদা অনুযায়ী কাজ করি বলে আমরা শিল্পী নই। আচ্ছা, তো এই আর্ট গ্যালারিটা তো চাইলে আপনি কলকাতার দিকে বা বড় বড় জায়গায় খুলতে পারতেন, এখানেই বা মধ্যমগ্রামে কেন খুলতেন? কলকাতায় যেহেতু ব্যবস্থা আছে, মানে এক্সিবিশন হল রয়েছে, মফস্বলে কোথাও এই ব্যবস্থা ছিল না। সেই জায়গা থেকেই মনে হয়েছিল যে এখানে একটা আর্ট গ্যালারি করা যায়, কেমন হয়। ভালো সাড়া পেয়েছি, ভালো লাগছে। আর নতুন যে প্রজন্মের ছেলেপুলে আছে, তো তাদের জন্য কতটা দরজা খুললো বলে আপনার মনে হচ্ছে? দরজা খুললো তো বটেই, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা যারা প্রতিষ্ঠিত শিল্পী বা নামকরা শিল্পী তারাই বেশি আসছে, কিন্তু যারা নতুন শিল্পী তাদের সংখ্যা খুব কম। এটা আমাকে খুব মানে ভাবাচ্ছে, কারণ তাদের মধ্যে উৎসাহ দেখছি খুব কম। মানে আমি বলবো যে নতুন নতুন শিল্পী যারা মানে এখনো মানে পড়াশুনো করছে, সে মানে ছবি আঁকা নিয়ে বা ভাস্কর্য নিয়ে, তারা একটু বেশি বেশি আসুন। আসলে না, যারা এই জায়গাটা পৌঁছচ্ছে না, এই জায়গায় এসে পৌঁছচ্ছে না, তারা ভাবতে পারছে না যে এখানে কি আছে। আমি একবার রিকোয়েস্ট করবো যে ভালো না লাগলে আর আসতে হবে না, একবার এসে দেখে যান। তারপরে মানে লোকে ভরসা করতে পারছে না মধ্যমগ্রামে আর্ট গ্যালারি, এই তো কলকাতায় হয়, মধ্যমগ্রামে আর্ট গ্যালারি এটাকে ভরসা করতে পারছে না। তাই বলছি যে একবার আসুন, এসে দেখে যান, ভালো না লাগলে আর আসতে হবে না। এখনো কি আরো কিছু ভাবনা আছে যে আর্ট গ্যালারিটাকে আরো নতুন উন্নত বা কিছু করার? হ্যাঁ, মানে আমার ইচ্ছা যেটা একাডেমি অফ ফাইন আর্টস বা নন্দন চত্বর যেটাকে বলে, যে শিল্পীদের আড্ডা দেওয়ার একটা জায়গা। শিল্পীদের আড্ডা দেওয়া মানে আমি বলতে চাইছি যে মানে নিজেদের মধ্যে ভাব বিনিময় করবার জায়গা শিল্পীদের, সেই জায়গাটা ওই নন্দন চত্বর বা একাডেমি চত্বরকেই ধরা হয়। তো আমি চাইছি এটাও যেন একটা ওই নন্দন চত্বর বা একাডেমি চত্বরের একটা বিকল্প হয়ে ওঠে। এই চাওয়াটাকে কিভাবে পূরণ করবেন? কি কি ইউজ করলে মনে হয় যে হ্যাঁ আরো এই নতুন নতুন ছেলেপুলেরা আসবে? আসলে যেখানে মানে আড্ডা দিতে গেলে একটু বসার জায়গা লাগে, একটু মানে চা জলের ব্যবস্থা থাকতে হয়, একটু ওয়াশরুম থাকবে, তো সে সমস্ত ব্যবস্থা টুকটাক আছে, সেগুলো আরেকটু সাজিয়ে তোলার ইচ্ছে। লাইট, সাউন্ড, এগুলো কেমন কি রেসপন্স পেয়েছেন? শুনেছি প্রবীর গুহ আপনাদের এখানে একটা শো করেছে, তো কেমন কি রেসপন্স? তারা তো বলেছে আলো বলুন, মানে সাউন্ড বলুন, সমস্ত কিছু তাদের খুব ভালো লেগেছে। তো আসুন সবাই মিলে কাজ করি, আপনাদেরও ভালো লাগবে।